where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, এই 2020 এই বিষাক্ত সময়ে আমরা সমস্ত উৎসবকে অতিক্রম করে এসেছি, যার জন্য আমি আমার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এই শিক্ষাটাকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ প্রয়াস গ্রহণ করেছেন মালদা জেলা প্রশাসন এবং মালদা শিক্ষা দপ্তর, অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাই। আমি অশোক মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, মালদা মডেল মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 ষষ্ঠ অধ্যায়ের একটা ইউনিট নিয়ে আমরা আলোচনা করব। কী সে ইউনিট? বিচার বিভাগ। আমরা এই ষষ্ঠ অধ্যায়ে আমরা কি জেনেছি? সরকারের যে তিনটে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, আমরা বিগত ক্লাসগুলোতে আইন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো বলেছি। আজকে আমরা পড়ব কি বিচার বিভাগ। এই বিচার বিভাগ থেকে কি জানবো আজকে? লিখছি বোর্ডের মধ্যে, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কিভাবে সুনিশ্চিত করা যায় এবং এর কার্যাবলী। আমরা এই বিষয়টা জানব। তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কিভাবে সুনিশ্চিত করা যায় এবং তার সাথে কার্যাবলীও যুক্ত হতে পারে বা নাও হতে পারে। তো আমরা যে এই ষষ্ঠ অধ্যায়ের সরকারের যে তিনটে বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, আমরা আজকে বিচার বিভাগটাকে নিয়ে আলোচনা করব। কি বিচার বিভাগ? কেন বিচার বিভাগ? সরকারের সমস্ত সরকারের কার্যাবলীকে সাফল্যমণ্ডিত করতে গেলে যেমন একদিকে আইন বিভাগ, শাসন বিভাগ থাকে, তেমনি বিচার বিভাগ না থাকলে সরকারের উৎকর্ষকে পরিমাপ করা যাবে না, সরকারের কার্যাবলীকে সঠিক পথে নিয়ে যাওয়া যাবে না, বা রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে পরিচালিত হতে পারবে না।
তো সে কি বিচার বিভাগটা কি, কেন? এই গোটা বিশ্বের যে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে বিচার বিভাগ একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কেন? কেন? এই যে মানুষের যে নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে স্বাধীনতা, তা রক্ষা করে কে? বিচার বিভাগ। সংবিধানের যে পবিত্রতা রক্ষা করে কে? বিচার বিভাগ। কি পবিত্রতা? যে আইনসভা কর্তৃক যে আইন তৈরি করা হয় বা তৈরি হয়, সেই আইনটা কতটা সংবিধান মেনে হয়েছে তার বৈধতা বিচার করে বিচার বিভাগ সেটাকে বাতিলও করতে পারে সংবিধান ব্যাখ্যার মধ্য দিয়ে, অর্থাৎ সংবিধানের পবিত্রতা রক্ষার মধ্য দিয়ে এই কাজগুলো করে। সমাজে যে সমস্ত অপরাধ সংঘটিত হয়, বিভিন্ন অপরাধ, সেই অপরাধীকে শাস্তি বিধান করে কে? বিচার বিভাগ। বিভিন্ন যে সামাজিক প্রতিষ্ঠান, তাদের মধ্যে যে বিরোধ, রাষ্ট্রের কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির যে বিরোধ, রাজ্যের সাথে রাজ্যের যে বিরোধ, সমস্ত বিরোধের মীমাংসা করে কে? বিচার বিভাগ। তাহলে বোঝো যে গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ কোন স্তরে রয়েছে। তাহলে বিচার বিভাগের যে যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায়, বিচার বিভাগ হবে কেমন? যার উপরে দাঁড়িয়ে থাকবে গণতন্ত্র। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে কোথায়? বিচার বিভাগের ভূমিকার ওপর। এই বিচার বিভাগটা কি? দ্য জুডিশিয়ারি ইজ দ্য মেইন পিলার অফ ডেমোক্রেসি। বিচার বিভাগ হচ্ছে গণতন্ত্রের একটা মূল স্তম্ভ। বিচার বিভাগ হবে কি? স্বাধীন, নিরপেক্ষ। আমি লিখছি বোর্ডে, দেখো। বিচার বিভাগ হবে কি? স্বাধীন, নিরপেক্ষ, সৎ, দুর্নীতি মুক্ত, সাহসী, নির্লোভ, নির্ভীক। এই যে বিচার বিভাগ, বিচার বিভাগ কেমন হবে? স্বাধীন, নিরপেক্ষ, সৎ, দুর্নীতি মুক্ত, সাহসী, নির্লোভ, নির্ভীক, ন্যায়পরায়ণ। এই যে বিচার বিভাগের যে ক্যারেক্টারগুলো দেখছি, এর উপরেই একটা গণতন্ত্রের সাফল্য নির্ভর করছে। বিচার বিভাগ হবে কি? দুর্নীতি মুক্ত, ন্যায়পরায়ণ, সৎ, নির্ভীক, নির্লোভ, স্বাধীন এবং নিরপেক্ষ। যদি থাকে বিচার বিভাগ, তাহলে গণতন্ত্র সাফল্যমণ্ডিত হবে। এই ক্ষেত্রে গোখলে কি বলেছেন? গোখলে বলেছেন যে বিচার বিভাগ যদি দুর্নীতিগ্রস্ত হয়, বিচার বিভাগ যদি বিকৃত মস্তিষ্ক হয়, বিচার বিভাগ যদি দুর্নীতিগ্রস্ত হয়, স্বাধীন না হয়, স্বাধীন বা নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাহলে মানুষের যে গণতান্ত্রিক ধ্যান ধারণা, আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব বোধের যে মূল্য আদর্শ, যে মহান আদর্শ গণতন্ত্রের সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব বোধ,
এগুলো পদদলিত হবে, ভুলণ্ঠিত হবে, ন্যায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে, গোখলে বলেছেন। তাহলে অবশ্যই বিচার বিভাগ হবে নিরপেক্ষ, স্বাধীন, দুর্নীতি মুক্ত, সাহসী, সৎ এবং আইনজ্ঞ তো অবশ্যই। তাহলে গণতন্ত্রের সাফল্য সার্থকভাবে পরিচালিত হবে বা গণতন্ত্রের সাফল্য আমরা বুঝতে পারব। এই যে গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের যে গুরুত্ব, যে অপরিসীম, তা ব্যাখ্যা করতে গিয়ে লর্ড ব্রাইস কি বলেছেন? লর্ড ব্রাইস বলেছেন যে বিচার বিভাগের যে কর্মদক্ষতা বা কর্মকুশলতা, বিচার বিভাগের কর্মদক্ষতা কর্মকুশলতা অপেক্ষা সরকারের উৎকর্ষ বিচারের অন্য কোনো মানদণ্ড হতে পারে না। সরকারের উৎকর্ষ কতটা? সরকারের উৎকর্ষ যদি বিচার করতে হয়, সরকার উৎকর্ষের যদি মানদণ্ডকে আমরা বিচার করি কোন লেভেলে আছে, কোন স্তরে রয়েছে, তাহলে বিচার বিভাগের কর্মকুশলতাই হচ্ছে অন্যতম তার মানদণ্ড, লর্ড ব্রাইস বলেছেন। তাহলে আমরা কি বুঝলাম? যে বিচার বিভাগ, আমরা দেখলাম যে বিচার বিভাগ সৎ, নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত হয়ে বিচার বিভাগের সমস্ত কাজ সম্পাদন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কিভাবে সুনিশ্চিত করা যায়? এটা হচ্ছে মদ্দা কথা। কিভাবে একটা বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা সুনিশ্চিত করতে হবে, যাতে বিচারপতিরা স্বাধীন নিরপেক্ষভাবে সমস্ত দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, সমস্ত দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে, ধর্মীয় প্রভাব থেকে মুক্ত হয়ে যাতে বিচার বিভাগীয় কাজ সম্পাদন করতে পারে, তার ব্যবস্থাই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করার উপায়। আমাদের এখন সেই জায়গায় যাব যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করা যাবে কিভাবে, যেটা গণতন্ত্রের সাফল্যকে সার্থক করে তুলবে। আমরা তাহলে সেই বিষয়গুলো আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। বিচারপতিদের যোগ্যতা, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে গেলে বিচারপতিদের যোগ্যতা অপরিহার্য। এই বিচারপতিদের যোগ্যতার ওপর বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নির্ভর করছে। যদি বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাহলে কি তার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কারণ একমাত্র সুযোগ্য বিচারপতিরাই সুষ্ঠুভাবে বিচার বিভাগীয় কার্যাবলী সম্পাদন করতে পারে। বুঝেছ? তাহলে বিচারপতিদের যোগ্যতাটা কি? বিচারপতিরা অবশ্যই একজন আইনজ্ঞ হবেন, আইনের উপর তার বিশাল দখল থাকবে, আইনের উপরে তার পারদর্শিতা থাকবে, এবং অবশ্যই সৎ হবেন, নির্ভীক দুর্নীতি মুক্ত হয়ে সে বিচার বিভাগ কাজ সম্পাদন করতে যাতে পারে, সেরকম যোগ্যতা সম্পন্ন বিচারপতিদের নিয়োগ করতে হবে। তাহলে বিচারপতির যোগ্যতা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করার একটা অন্যতম শর্ত। দুই হচ্ছে কি? বিচারপতিদের নিয়োগ পদ্ধতি।
মনে করেন যে বিচারপতিদের নিয়োগের উপর বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নির্ভর করে। এই ক্ষেত্রে আমরা তিনটে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এক কি, জনগণ কর্তৃক নির্বাচন, বি আইনসভা কর্তৃক নির্বাচন, সি শাসন বিভাগ কর্তৃক নির্বাচন। দ্বিতীয় পয়েন্টের সাব পয়েন্টগুলো হচ্ছে কি, বিচারপতিদের যে নিয়োগ পদ্ধতি, এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে কোনটা পারফেক্ট, কোনটা দরকার। কারণ বিচারপতিদের নিয়োগের ওপরে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নির্ভর করছে। জনগণ কর্তৃক নির্বাচন, অনেকে মনে করেন যে জনগণ দ্বারা নির্বাচিত হলে বিচারপতিগণ, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা যাবে, কারণ এটা গণতন্ত্র পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি। কারণ জনগণের দ্বারা যদি নির্বাচিত হন বিচারপতিরা, সেটা তো গণতান্ত্রিক পদ্ধতি। এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বিচারপতিরা নিযুক্ত হন, তাহলে বিচারপতিরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিরপেক্ষ থেকে তার বিচার বিভাগীয় কার্যাবলী সম্পাদন করতে পারবে। কিন্তু ল্যাস্কি, গার্নার এরা মনে করেন যে না, এটা কোনো মতেই সম্ভব নয়। এরা মানতে রাজি নন এই তত্ত্বটিকে। কেন? যে জনগণের একটা বিশাল অংশ অজ্ঞ, অশিক্ষিত, তাদের দ্বারা যদি বিচারপতিরা নির্বাচিত হন, তাহলে সেই সমস্ত বিচারপতি সেইরূপ চরিত্র সম্পন্ন হবে, বা অজ্ঞ, অশিক্ষিত বিচারপতি নিযুক্ত হয়ে যেতে পারেন বা নির্বাচিত হতে পারেন। যে উপযুক্ত বিচারপতি যে দরকার সেটা নাও পেতে পারি, কারণ জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে। এছাড়া যার সুনাম আছে, যে জনপ্রিয় ব্যক্তি, তিনি অনেক সময় নির্বাচিত হয়ে যাবেন। জনগণের যদি ভোটের দ্বারা নির্বাচিত হন বিচারপতি, তাহলে যাদের সুনাম আছে, যারা জনপ্রিয়, তারা যে দক্ষ বিচারপতি হবেন তাতে কোনো সেটা বলা যাবে না। তারা যে দক্ষ বিচারপতি হবেন এটা সুনিশ্চিত করে বলা যাবে না। তাছাড়া বর্তমানে গণতন্ত্রটা কি? বর্তমানে গণতন্ত্র হচ্ছে দলীয় ব্যবস্থার নামান্তর, দলীয় ব্যবস্থার নামান্তর গণতন্ত্র। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ জনগণের দ্বারা যদি বিচারপতি নির্বাচিত হন গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে সেই বিচারপতি কতটা দলের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে। ল্যাস্কি, গার্নার এই যুক্তিগুলো দিলেন। অতএব আমরা বলতে পারি যে জনগণ কর্তৃক নির্বাচন ব্যবস্থায় যদি বিচারপতি আমরা নিযুক্ত করি বা নির্বাচন করি, তাহলে আমরা যোগ্যতা সম্পন্ন বিচারপতি পাবো না, এটা নিঃসন্দেহে বলা যায়। অতএব এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় কি, আইনসভা কর্তৃক নির্বাচন। অনেকে মনে করেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে আইনসভার সদস্যদের দ্বারা বিচারপতি যদি নিযুক্ত হন বা নির্বাচিত হন, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় থাকবে বা সুনিশ্চিত করা যাবে, কিংবা বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষভাবে তার বিচার বিভাগীয় কার্যাবলী সম্পাদন করতে পারবেন। কিন্তু এটাও ত্রুটিমুক্ত নয়, কারণ আইনসভা কিভাবে গঠিত হয়? যে জনগণের ভোটের দ্বারা আইনসভা তৈরি হয়। আইনসভায় যে দল বা যে জোট সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, সেই দলই আইনসভা তৈরি করে।
এবার সংখ্যাগরিষ্ঠ যে দল আইনসভা তৈরি করলো, সেই দলের দ্বারা যদি বিচারপতি নির্বাচিত হন, তাহলে বিচারপতি দলীয় প্রভাব মুক্ত হয়ে কোনো মতেই বিচার কাজ সম্পাদন করতে পারবে না। যেমন ধরি, আমি উদাহরণ দিই, ভারতবর্ষের উদাহরণ দিই, যেমন ইন্ডিয়া যদি উদাহরণ দিই, তো কী আছে, ইন্ডিয়া এখন আইনসভায় সংখ্যাগরিষ্ঠ দল রয়েছে কি, এনডিএ অর্থাৎ বিজেপি জোট, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, অর্থাৎ বিজেপির সংখ্যাগরিষ্ঠ রয়েছে আইনসভায়। এখন এই আইনসভার বিজেপির সদস্যরা যদি বিচারপতি নিযুক্ত করেন বা নির্বাচিত করেন, তাহলে সেই বিচারপতি বিজেপির হয়েই কাজ করবে। অতএব এই আইনসভা কর্তৃক নির্বাচন বিচারপতি এটা গ্রহণযোগ্য নয়। তৃতীয়টা কি, যে শাসন বিভাগ কর্তৃক নির্বাচন, এটা অনেকটা গ্রহণযোগ্য। বিশ্বের বিভিন্ন দেশ এই শাসন বিভাগ কর্তৃক বিচারপতি নির্বাচন প্রক্রিয়াটাকে স্বাগত জানিয়েছেন। এই শাসন বিভাগ বলতে বোঝানো হয় দেশের যে সর্বোচ্চ সংস্থা শাসন বিভাগ, সেই শাসন বিভাগের রাষ্ট্রপ্রধান হচ্ছেন কি, রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি হচ্ছেন কোনো কোনো দেশে প্রত্যক্ষভাবে নির্বাচিত, আবার কোনো কোনো দেশে পরোক্ষভাবে নির্বাচিত। মূলত ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্রে এই শাসন বিভাগের দ্বারা রাষ্ট্রপতিরা নির্বাচিত হন বা নিযুক্ত হন, রাষ্ট্রপতিগণ। এই ক্ষেত্রে এই নিয়োগের পূর্বে অবশ্যই রাষ্ট্রপতিরা পরামর্শ গ্রহণ করেন কার, যে প্রতিনিধিদের নিয়ে, বিচারপতিদের যে প্রতিনিধিদের নিয়ে গঠিত একটা সংস্থা, সেই সংস্থার সঙ্গে পরামর্শ করেই শাসন বিভাগের সর্বোচ্চ রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করেন। বর্তমান এই পদ্ধতি অনেকটা গ্রহণযোগ্য বলে মনে হয়। আমাদের ভারতবর্ষে এই পদ্ধতিটি প্রচলিত রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে। এই আইনসভা কর্তৃক নির্বাচন পদ্ধতি কোথায় রয়েছে? সুইজারল্যান্ড, আলবেনিয়া, বুলগেরিয়া, বলিভিয়া, এই সমস্ত দেশে। তাহলে আমরা বিচারপতিদের নিয়োগ পদ্ধতি যেটা দেখলাম, যে জনগণ কর্তৃক নির্বাচন, আইনসভা কর্তৃক নির্বাচন আর শাসন বিভাগ কর্তৃক নির্বাচন, এই তিনটি পদ্ধতির মধ্যে আমরা এই সি নাম্বার পদ্ধতি অর্থাৎ শাসন বিভাগ কর্তৃক নির্বাচন পদ্ধতিটি অনেক কার্যকরী এবং গ্রহণযোগ্য। এবারে আমরা দেখব 3 নম্বর পয়েন্টস, বিচারপতিদের কার্যকাল। বিচারপতিদের কার্যকালের স্থায়িত্বের ওপর বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত হয় বা রক্ষিত হয়। কারণ বিচারপতিরা যদি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত, বয়সসীমা পর্যন্ত যদি নিজ ক্ষমতায় আসীন না থাকেন, তাহলে তিনি স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কাজ বা বিচার প্রক্রিয়া পরিচালনা করতে পারবেন না। তাই বিশ্বের বিভিন্ন দেশে বিচারপতিদের কার্যকালের মেয়াদ একটা নির্দিষ্ট করা রয়েছে। যেমন ভারতবর্ষের আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত এবং হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত তারা নিজ পদে আসীন থেকে বিচার কাজ সম্পাদন করে থাকেন। এখন বিচারপতিরা যদি তাদের কার্যকালের মেয়াদ স্থায়িত্ব না হয়, যদি বিচারপতিরা 5 বছরের জন্য নিযুক্ত হন, যদি বিচারপতিরা
5 বছর বা 4 বছর বা 7 বছর বা 10 বছরের জন্য নির্বাচিত হন, মনোনীত হন, তাহলে সেই ক্ষেত্রে বিচারপতিরা দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য থাকবেন। কারণ তিনি জানেন যে আমার 5টা বছর পরে আমি এখানে আর থাকবো না। তাহলে সেই ক্ষেত্রে বিচারপতিদের কার্যকালের যদি স্থায়িত্ব থাকে, তাহলে সেই বিচারপতি সৎ, নির্ভীক, দুর্নীতি মুক্ত হয়ে তার বিচার বিভাগীয় কার্যাবলী সুচারুভাবে সম্পাদন করতে পারবেন। এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কি 4, বিচারপতিদের অপসারণ। বিচারপতিদের অপসারণ এটাও বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে সুনিশ্চিত করে। এই বিচারপতিদের যদি আইন বিভাগ, শাসন বিভাগ কিংবা জনগণ যদি যে কোনো মুহূর্তে যদি অপসারণ করতে পারেন, তাহলে ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কায় আশঙ্কিত থাকবেন বিচারপতিরা। সেই ক্ষেত্রে তিনি নির্ভীকভাবে সাহসিকতার সাথে বিচার বিভাগীয় কার্যাবলী সম্পাদন করতে পারবেন না। বিচারপতিরা যদি অক্ষম হয়, অদক্ষ হন, কিংবা সংবিধান ভঙ্গ করেছেন বা সংবিধান বিরোধী কার্যাবলী সম্পাদন করেছেন বা বিকৃত মস্তিষ্ক হন, কেবল সেই ক্ষেত্রে বিচারপতিদের অপসারণ করা যাবে। যদি এই থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত হবে, নচেত নয়। এখন বিচারপতিদের যদি আইন বিভাগ, শাসন বিভাগ যে কোনো মুহূর্তে বা জনগণ যে কোনো মুহূর্তে যদি অপসারণ করতে পারেন, তাহলে বিচারপতিরা একটা আশঙ্কা বোধ করবেন তাদের স্থায়িত্ব নিয়ে, তাদের ভবিষ্যতের বিচার বিভাগ কাজ সম্পাদন করতে পারবেন কি না, এই আশঙ্কা তাদের মধ্যে থাকবে। ভবিষ্যতের যে অনিশ্চয়তা, এর জন্য যে তার আশঙ্কা, এই আশঙ্কাজনিত কারণে বিচারপতিরা সৎ, নির্ভীকভাবে কার্যাবলী বা বিচার বিভাগীয় কার্যাবলী সম্পাদন করতে পারবে না। কেবল বিচারপতিদের অক্ষম, অদক্ষ, সংবিধান ভঙ্গের অপরাধে বা কিংবা গুরুতর অপরাধের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে তাদেরকে অপসারণ করা যাবে। তবে বিচারপতিদের অপসারণ করার ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন আমাদের দেশে ভারতে বিচারপতিদের অপসারণ করতে গেলে ইমপিচমেন্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। ইমপিচমেন্ট, মনে রাখবে, ইমপিচমেন্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। ইমপিচমেন্ট পদ্ধতি কি? ইমপিচমেন্ট পদ্ধতি আমাদের যে ভারতবর্ষের যে আইনসভা বা পার্লামেন্ট রয়েছে, তার যে উচ্চকক্ষ কি রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, এগুলো বিস্তারিত আলোচনা হবে পরবর্তী পর্যায়ে। যে রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা হচ্ছে ভারতীয় আইনসভার উচ্চকক্ষ এবং লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, জনপ্রতিনিধি কক্ষ। অর্থাৎ লোকসভা জনগণের ভোটে নির্বাচিত হয়ে গঠিত হয় লোকসভা। এই ইমপিচমেন্ট আনতে পারে পার্লামেন্টের যে কোনো কক্ষ। সেই কক্ষে আসার পরে সেই কক্ষে পাশ হবে, তারপরে অন্য কক্ষে যাবে। সেই কক্ষে যদি 2/3 সমর্থনে পাশ হয়, তাহলেই বিচারপতিকে অপসারণ করা যাবে, নচেত নয়। তাহলে ভেরি টাফ প্রসেস। সেই জন্য বিচারপতিদের অপসারণ করার ক্ষেত্রে যাতে একটা জটিলতা থাকে, খুব সহজে আইন বিভাগ, শাসন বিভাগ কিংবা জনগণ যে কোনো মুহূর্তে যাতে বিচারপতিকে অপসারণ করতে না পারে, তার সংস্থান যদি থাকে দেশের সংবিধানে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা সুনিশ্চিত করা যাবে। তারপর হচ্ছে কি বিচারপতিদের নেক্সট পয়েন্ট 5 নাম্বার, বিচারপতিদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা।
বিচারপতিদের যদি উপযুক্ত বেতন ভাতা না থাকে, আমি নায়ের দিকে যাই, বা তাদের অন্যান্য সুযোগ সুবিধা যদি না থাকে, তাহলে বিচারপতিরা একটা অসৎ উপায় অবলম্বন করতে পারেন, সেই আশঙ্কা থেকেই যায়। তাই বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা, অর্থাৎ বিচারপতিরা যদি স্বাধীন এবং নিরপেক্ষভাবে যদি ভূমিকা পালন করেন, তাহলে তাদেরকে উপযুক্ত বেতন ভাতা দিতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে, এবং বেতনটা আকর্ষণীয় হবে, যাতে করে যে খুব ভালো অ্যাডভোকেট যাতে বিচারপতি হিসেবে নিযুক্ত হতে বা নির্বাচিত হতে আগ্রহ প্রকাশ করেন। কারণ বিচারপতিদের বেতন ভাতা যদি অল্প হয়, অন্যান্য সুযোগ সুবিধা যদি না থাকে, যদি বেতন যদি আকর্ষণীয় না হয়, তাহলে বিচারপতিরা অন্য পথে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তে পারেন, এই আশঙ্কা থেকেই যায়। অতএব বিচারপতিদের বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা যদি রক্ষা করতে হয়, তাহলে বিচারপতিদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় হতেই হবে। নেক্সট হচ্ছে কি, বিচার বিভাগের 6 নম্বর, বিচার বিভাগের স্বতন্ত্রতা, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। স্বতন্ত্রতা, কে বিচার বিভাগের স্বতন্ত্রতা। বিচার বিভাগ যদি আইন বিভাগ এবং শাসন বিভাগের থেকে প্রভাবমুক্ত হয়ে বিচার বিভাগের কার্যাবলী সম্পাদন করতে না পারেন, তাহলে কোনো মতেই বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা সুনিশ্চিত করা যাবে না। তাহলে বিচার বিভাগকে অবশ্যই সরকারি আর যে দুটো বিভাগ রয়েছে, আইন বিভাগ এবং শাসন বিভাগ, তার থেকে বিচার বিভাগকে মুক্ত রাখতে হবে, তার প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কিভাবে রক্ষা করা যায়, বা সুনিশ্চিত কি কি কন্ডিশন থাকলে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা সুনিশ্চিত করা যাবে, সুরক্ষিত থাকবে, সেই জিনিসগুলোর বা সেই পয়েন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে বিচার বিভাগের স্বাধীনতা কতটা নিরপেক্ষতা কতটা সুরক্ষিত হবে, তা নির্ভর করছে কিসের উপরে? সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর উপরে। সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর উপরে, কারণ পুঁজিবাদী রাষ্ট্রে বিচারপতিরা সব সময় পুঁজিপতিদের স্বার্থবাহী হিসেবেই কাজ করে। অসংখ্য সংখ্যাগরিষ্ঠ যারা দরিদ্র মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা কার্যকরী হয় না, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। অতএব বিচারপতিদের, আবার সমাজতান্ত্রিক রাষ্ট্রে আমরা কি দেখতে পাই, যে সমাজতান্ত্রিক রাষ্ট্রে যে কমিউনিস্ট কান্ট্রি যেগুলো, সেখানে জনগণের হাতে নিয়ন্ত্রণের একটা ক্ষমতা থাকে। সেই ক্ষেত্রে বিচারপতিরা আবার সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে বিচার বিভাগের কার্যাবলী সম্পাদন করে থাকেন। এখন এতক্ষণ আমরা দেখলাম বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কিভাবে সুনিশ্চিত করা যায়। এবার আমরা দেখব বিচার বিভাগের কার্যাবলী। এই বিচার বিভাগ কার্যাবলীর আমরা প্রথম পয়েন্ট কি দেখব, যে ন্যায় প্রতিষ্ঠা। বিচার বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, ন্যায় প্রতিষ্ঠা করা। কিভাবে? যে বিচারপতিরা সৎ
নির্ভীক, নির্লোভ, দুর্নীতিমুক্ত হয়ে সমস্ত রকম অপরাধ বা বিরোধের মীমাংসার মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করবেন। এখন বিচারপতিরা যদি দুর্নীতিগ্রস্ত হন, বিচার বিভাগ যদি আইন বিভাগ বা শাসন বিভাগের ভয়ে ভীত হয়ে তার কার্যাবলী সম্পাদন করেন, তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে বিচার বিভাগের কাজই হচ্ছে নির্ভীক, সৎ, দুর্নীতিমুক্ত হয়ে অপরাধের বিচার করা বা অপরাধীকে শাস্তি প্রদান করা এবং সমস্ত ধরনের যে বিরোধ, সেই বিরোধের মীমাংসা করাই হচ্ছে বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় হচ্ছে কি, আইনের ব্যাখ্যা প্রদান। আইনের ব্যাখ্যা প্রদান। বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা প্রদান করা। আইনকে ব্যাখ্যা করবেন। যদি কোনো আইনের অর্থ নিয়ে যদি বিরোধ বাধে, আইনের অর্থ নিয়ে যদি কোনো রকম বিরোধ বাধে, সেই বিরোধের মীমাংসা করে থাকেন বিচার বিভাগ। এবং আইন ভঙ্গকারী বা আইন লঙ্ঘনকারীকে শাস্তি বিধানের ব্যবস্থা করে থাকেন কি, আইন ব্যাখ্যার মধ্য দিয়ে। কোনো একটা অপরাধী অপরাধ করেছেন, তাকে শাস্তি বিধান করবেন বিচারপতি। কিভাবে? তিনি যে অপরাধটা করেছেন সেই অপরাধের যে সংক্রান্ত যে আইন, সেই আইনকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা করবেন এবং সেই ব্যাখ্যার মধ্য দিয়ে অপরাধীর শাস্তির ব্যবস্থা করবেন। তার আইনকে ব্যাখ্যা প্রদান করা বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ। এবং আইনের অর্থ নিয়ে অবশ্য যদি কোনো রকম বিরোধ বাধে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের, রাজ্যের সঙ্গে রাজ্যের যদি বিরোধ বাধে, সেই বিরোধের মীমাংসা করে থাকেন বিচার বিভাগ। 3 হচ্ছে কি, নতুন আইন সৃষ্টি। বিচারপতিরা আরেকটি কাজ হচ্ছে কি, নিত্য নতুন আইনের জন্ম দেওয়া, নিত্য নতুন আইন তৈরি করা। কিন্তু মূলত প্রত্যেকটি দেশে আইন তৈরি কে করে? আইন বিভাগ, তাই তো? কিন্তু তাহলে বিচার বিভাগ কী করে আইন তৈরি করে? বিচারপতিরা যখন কোনো অপরাধের শাস্তির বিধান করতে যান, তখন যে প্রচলিত আইন রয়েছে যদি তা সাফিসিয়েন্ট না হয় বা যথেষ্ট না থাকে বা পর্যাপ্ত সেটি মনে না করেন, সেই ক্ষেত্রে বিচারপতি একটি আইনের উদ্দেশ্য এবং গুরুত্ব ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যা পরবর্তীকালে নজির হিসাবে কাজ করে, পরবর্তী মামলার ক্ষেত্রে এটা নজির হিসেবে কাজ করে এবং এই নজির পরবর্তীতে আইনে রূপান্তরিত হয়। যে একটা উদাহরণ দিই, যে একটা মানুষ, একজন ব্যক্তি, একজন অপরাধী একটা মানুষ খুন করলো, তার জন্য কি শাস্তি হবে আইনে ব্যাখ্যা রয়েছে, তার জন্য আইন রয়েছে। কিন্তু একজন অপরাধী একজন মানুষকে কেটে 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 পিস পিস করে খুন করলো, তার হয়তো আইনটা সেই সময় নেই, প্রচলিত আইনে তার শাস্তির বিধান নেই। তখন বিচারপতি কি করেন? আইনের উদ্দেশ্য এবং গুরুত্বকে ব্যাখ্যা করেন এবং সেই ব্যাখ্যা অনুসারে অপরাধীকে শাস্তি দেন। এই ব্যাখ্যা কি হয়, যে পরবর্তীকালে কোনো মামলার রায়দানকালে সেটা নজির হিসেবে কাজ করে। এই নজির পরবর্তীকালে আইনের রূপ পরিগ্রহ করে, তখন নতুন আইন তৈরি হয়ে যায়। এটাকে বলা হয় বিচার বিভাগ প্রণীত আইন। কিন্তু অ্যাকচুয়ালি আইন তৈরি করে কিন্তু আইন বিভাগ। তাহলে বিচারপতিদের
মানে বিচার বিভাগের একটি কাজ হচ্ছে যে নতুন আইন তৈরি করা। চার হচ্ছে কি সংবিধানের ব্যাখ্যা ও রক্ষাকর্তা। বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংবিধানের ব্যাখ্যা ও রক্ষাকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ কাজ। যে এই ক্ষেত্রে কি হয় যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের যদি ক্ষমতা সংক্রান্ত বিষয়ে বিরোধ বাধে, ক্ষমতা সংক্রান্ত বিষয়, কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটি কেন্দ্রীয় সরকার থাকে, একাধিক রাজ্য সরকার থাকে, এবং তাদের মধ্যে যদি ক্ষমতাগত কোনো বিষয়ে, ক্ষমতার বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয়, সেই ক্ষেত্রে বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা করে উভয়ের যে বিরোধ, সেই বিরোধের মীমাংসা করে থাকেন। এবং আইনসভা কর্তৃক যে আইন তৈরি করা হয়, সেই আইন যদি সংবিধান মেনে না হয়, তাহলে বিচার বিভাগ কী করেন, সাংবিধানিক ব্যাখ্যার মধ্য দিয়ে সেই পার্লামেন্ট প্রণীত আইন বা আইনসভা প্রণীত আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে। যেমন ভারতবর্ষে কী হয়, ভারতবর্ষে বা মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভা প্রণীত আইনকে সুপ্রিম কোর্ট, বিচার বিভাগের সর্বোচ্চ যে সংস্থা সুপ্রিম কোর্ট, সেটাকে অবৈধ বলে বাতিল করতে পারে। পার্থক্য একটু আছে, একটু মনে রাখবে যে মার্কিন সুপ্রিম কোর্ট পার্লামেন্ট প্রণীত আইনের যথাবিধ পদ্ধতি অনুসারে মার্কিন পার্লামেন্ট প্রণীত বা মার্কিন কংগ্রেস প্রণীত আইনের যৌক্তিকতা এবং বৈধতা দুই বিচার করতে পারে। কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আইন নির্দিষ্ট পদ্ধতি বলে কেবলমাত্র পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারে। পার্লামেন্ট যদি সংবিধান বিরোধী আইন তৈরি করেন, তাহলে বিচারপতিগণ বা বিচার বিভাগ সাংবিধানিক ব্যাখ্যার মধ্য দিয়ে সে আইনকে অবৈধ বলে বাতিল করতে পারে। তাহলে সংবিধানের ব্যাখ্যাকর্তা রক্ষাকর্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিচার বিভাগ। এরপরে দেখছি আমরা বিরোধের মীমাংসা। 5, বিরোধের মীমাংসা করাও বিচার বিভাগের একটা গুরুত্বপূর্ণ কাজ। কোন বিরোধ? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিভিন্ন যে রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় রয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সমাজে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ, বাহ্যিক বিরোধ, কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের বিরোধ, কেন্দ্রীয় সরকারের সাথে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ, কিংবা রাজ্যের সাথে রাজ্যের বিরোধ, একাধিক বিরোধ থাকে। সেই বিরোধের মীমাংসাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিচার বিভাগ। যে সমস্ত বিরোধ সমাজে দেখা দেয়, রাজনৈতিক বিরোধ, সামাজিক বিরোধ, এই সমস্ত রকম বিরোধের মীমাংসা করতে পারেন বিচার বিভাগ। এরপরে আমরা দেখব 6 নম্বর পয়েন্ট,
মৌলিক অধিকারের রক্ষাকর্তা। মৌলিক অধিকার রক্ষাকর্তা, মৌলিক অধিকার রক্ষাকর্তা হিসাবে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে সমস্ত দেশে নাগরিকদের মৌলিক অধিকার বিধিবদ্ধ বা লিপিবদ্ধ রয়েছে, সেই সমস্ত দেশের বিচার বিভাগ মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমাদের ভারতবর্ষে আমাদের মৌলিক অধিকার রয়েছে, যেমন সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারায়। স্বাধীনতার অধিকার রয়েছে, আমরা ভোগ করি মৌলিক অধিকার হিসেবে 19 থেকে 22 নম্বর ধারা পর্যন্ত। শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 নং ধারায় লিপিবদ্ধ রয়েছে বিস্তারিতভাবে। ধর্মীয় স্বাধীনতার অধিকার মৌলিক অধিকার ভারতবর্ষে 25 থেকে 28 নং ধারায় বিধিবদ্ধ করা রয়েছে। 29-30 নং ধারায় কি রয়েছে? শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক অধিকার বিধিবদ্ধ লিপিবদ্ধ রয়েছে। আর 32 নং ধারায় রয়েছে রাইট টু রেমিডিয়াস, অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 31 ধারায় আমাদের সম্পত্তির অধিকার মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেটি 31 নম্বর ধারাটি মৌলিক অধিকারের কৌলিন্য হারিয়ে 300 নম্বর ধারায় একটা বিধিবদ্ধ আইনে রূপান্তরিত হয়েছে। এখন সম্পত্তির অধিকার আমাদের লিগ্যাল রাইট, ফান্ডামেন্টাল রাইট নয়, মৌলিক অধিকার নয়। তো যে সমস্ত দেশে নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা থাকে, সেই মৌলিক অধিকারগুলো রক্ষা করে থাকেন কে? বিচার বিভাগ। কিভাবে? যে বিচার বিভাগ, আমাদের ভারতবর্ষের কথা যদি বলি, যে বিচার বিভাগ বন্দি প্রত্যয়ীকরণ, পরমাদেশ, উৎপ্রেষণ, অধিকার পৃচ্ছা আর প্রতিষেধ, এই 5টি রিট বা লেখ, আদেশ, নির্দেশ জারি করে বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ভারতবর্ষের কথা যদি বলি, যেমন আমার যদি মৌলিক অধিকার বা তোমাদের মৌলিক অধিকার যদি খর্ব করা হয় বা ক্ষুণ্ণ করা হয় কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি দ্বারা, কোনো সংঘ দ্বারা বা রাষ্ট্রের দ্বারা, রাষ্ট্রযন্ত্রের দ্বারা যদি আমার মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ করা হয় বা তোমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে আমরা 226 নং ধারা অনুসারে 226 নং ধারা অনুসারে হাইকোর্টের দ্বারস্থ হতে পারবো আমার মৌলিক অধিকার রক্ষা করার জন্য। এবং 32 নং ধারা অনুসারে আমরা আমাদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবো। এই ক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য বিভিন্ন লেখ, আদেশ, নির্দেশ জারি করতে পারেন, যাকে রিট বলা হয়। কি কি রিট? বন্দি প্রত্যয়ীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, আর একটা হচ্ছে উৎপ্রেষণ। অনেক সময় পরীক্ষায় আসে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের 2টি লেখ বা নির্দেশের নাম লিখো। কি কি বললাম আমি? 5টা রিট জারি করতে পারে। 1, বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। আমি ডিটেলস যাচ্ছি না। 2 হচ্ছে কি পরমাদেশ। 3 হচ্ছে কি প্রতিষেধ। 4 হচ্ছে কি
অধিকার পৃচ্ছা। 5 হচ্ছে কি উৎপ্রেষণ। এই 5 ধরনের রিট বা আদেশ, লেখ, নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকেন। বোঝা গেছে? এরপরে আমরা দেখব পরামর্শদান ক্ষমতা। 7 নাম্বার হচ্ছে পরামর্শ দান ক্ষমতা। বিচার বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে, কাজ হচ্ছে বা ভূমিকা হচ্ছে পরামর্শ দান করা। যে সুপ্রিম কোর্ট অনেক সময় শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি কিংবা প্রকৃত প্রধান প্রধানমন্ত্রী বা কোনো কোনো দেশে শাসক প্রধান এবং সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি থাকেন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবিধানিক প্রধান এবং প্রকৃত প্রধান রাষ্ট্রপতি। আবার আমাদের ভারতবর্ষে সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, কিন্তু প্রকৃত ক্ষমতা ভোগ করেন কে? প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের মাধ্যমে। তো এই ক্ষেত্রে বিচার বিভাগ কী করেন? শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ আইন এবং শাসন বিভাগকে বিচার বিভাগ পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে। তবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে বা বিচার বিভাগের পরামর্শ শাসন বিভাগ বা আইন বিভাগ মানতে বাধ্য নয়। এছাড়া হচ্ছে অন্যান্য ক্ষমতা। 8 নাম্বার কি? অন্যান্য ক্ষমতা। উপরোক্ত কার্যাবলী ছাড়াও বিচার বিভাগের আরও কতগুলি কাজ রয়েছে, যেমন মৃত ব্যক্তির বা নাবালকের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব বিচার বিভাগের। বিভিন্ন লাইসেন্স প্রদান করা, এই কাজটাও বিচার বিভাগ করে থাকেন। এছাড়া বিভিন্ন কর্মচারী বা অভিভাবক নিয়োগ, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং কোনো দেউলিয়া প্রতিষ্ঠানের আদায়কারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বিচার বিভাগ। তো এতক্ষণ আমরা বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা কীভাবে রক্ষা করা যায় আলোচনা করলাম। পরবর্তীতে আমরা বিচার বিভাগের কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। তা আমরা পরিশেষে এইটুকু বলতে পারি, বিচার বিভাগের কার্যাবলী নির্ভর করছে কার ওপরে? সামাজিক ও রাজনৈতিক পরিকাঠামোর ওপরে। সামাজিক রাজনৈতিক যে যদি পরিবেশ, তার উপরে বিচার বিভাগের কার্যাবলী নির্ভর করছে। যেমন ধরো, উদারনৈতিক গণতন্ত্রে বিচার বিভাগ সংখ্যাগরিষ্ঠের পরিবর্তে বিচার বিভাগ ন্যায় প্রতিষ্ঠার আড়ালে একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন। এক্ষেত্রে কি হয়? সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষ বিচার বিভাগের যে ন্যায়, তার থেকে বঞ্চিত হন উদারনৈতিক গণতন্ত্রে। আবার ধনতান্ত্রিক গণতন্ত্রে বিচার বিভাগ ডাইরেক্টলি পুঁজিপতিদের স্বার্থে কাজ করেন। তো রাজনৈতিক যে কাঠামো, রাজনৈতিক যে পরিবেশ, সামাজিক পরিবেশ, তার উপরে বিচার বিভাগের কার্যাবলী নির্ভর করছে। আবার সমাজতান্ত্রিক কান্ট্রিতে, যেহেতু সমাজতান্ত্রিক কান্ট্রিতে জনগণের হাতে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে বিচার বিভাগ আবার সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে বিচার কার্য পরিচালনা করেন। তবে এইটুকু নিশ্চিত আমরা বলতে পারি যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা এখনও আছে। তারা সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ থেকে
সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দলীয় জাতপাত ধর্মীয় বিভিন্ন রাজনীতির ঊর্ধ্বে উঠে এখনও তারা ন্যায় মানুষের কাছে পৌঁছে দেয়। সমাজস্থ মানুষের আস্থা এখনও বিচার বিভাগের প্রতি আছে। এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। প্রত্যেকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।